কিছুক্ষণ মোবাইল স্ক্রল করলো, তারপর ধীরে ধীরে বিছানা ছেড়ে বাথরুমে গেল। হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ। শিশির, শিশির! শিশির চমকে উঠল। মা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, বাড়িওয়ালির মেয়ে খুন হয়েছে। কিছুক্ষণের জন্য ঘর নিস্তব্ধ হয়ে গেল। তারপর শিশিরের ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। তুমি এত অসভ্য কেন? তুমি জানো না একটা মেয়ের রুমে উকি দেওয়া কতটা বেয়াদবি? শিশিরের শরীর শিউরে উঠল। তারপর বলল, তুমি খুন হয়েছো, তাহলে কথা কিভাবে বলছো? প্রশ্নটা শেষ হতেই আরাফ অদৃশ্য হয়ে গেল। 19 বছরের মেয়ে শিশির, কলেজের সবচেয়ে প্রাণবন্ত, হাসিখুশি আর মেধাবী মেয়ে। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় পরিবারের সব আশা ভরসা যেন তাকে ঘিরেই। তার বাবার রাজেক সাহেব একজন ব্যাংকার, মিরপুরে পোস্টিং ছিল। বর্তমানে তিনি মতিঝিল ব্রাঞ্চে বদলি হওয়ায় তারা পরিবার সহ পুরান ঢাকার এক পুরনো বাড়িতে শিফট হলো। বাড়িটার ইতিহাসই যেন রহস্যে মোড়া। এলাকার মানুষ বলে এই বাড়ি ব্রিটিশ আমলে তৈরি। মাঝে মাঝে এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে, অজানা শব্দ শোনা যায়। রাত হলে কেমন যেন একটা শীতল বাতাস বইতে থাকে। কিন্তু সাধারণ মানুষ এটাকে কুসংস্কার বলে, ভূতটুতে তারা বিশ্বাস করে না। ছোটবেলা থেকেই শিশির একা ঘুমায়, নিজের রুমে থাকতে অভ্যস্ত। নতুন বাড়িতে আজ রাতটা ছিল তাদের প্রথম রাত। পড়ার টেবিলে বসে শিশির কলেজের অ্যাসাইনমেন্ট করছিল। হঠাৎ জানালার কাঁচে টুংটাং শব্দ, যেন কেউ আঙ্গুল দিয়ে টোকা দিচ্ছে। শিশির অবাক হয়ে মাথা তুলল। এত রাতে কে এভাবে কাঁচে টোকা দিচ্ছে? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেল। কাঁচের ওপারে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। অন্ধকারের মধ্যেও বোঝা যায় এটা কোনো যুবক। শরীরটা লম্বাটে, চুল কপালে ঝুলে আছে, কিন্তু মুখটা অস্পষ্ট, যেন কুয়াশায় ঢাকা। শিশিরের বুক ধুকধুক করতে লাগলো। সাহস করে জানালাটা হালকা খুলে বলল, কে তুমি? এই সময় আমার জানালার নিচে দাঁড়িয়ে আছো কেন? তুমি এত অসভ্য কেন? তুমি জানো না একটা মেয়ের রুমে উকি দেওয়া কতটা বেয়াদবি? কোনো উত্তর নেই। ছায়াটা একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ বাতাসে মিলিয়ে গেল। এক মুহূর্তের জন্য পুরো রুম নিস্তব্ধ। বাতাস যেন ভারী হয়ে গেল। কিন্তু সে ভয় পেল না। হয়তো আমারই ভুল দেখা। নতুন বাড়ি, অজানা পরিবেশ, এরকম অদ্ভুত আজগুবি ঘটনা কি হয় নাকি? সকালবেলা বাবা মায়ের সাথে নাস্তা করতে করতে শিশির রাতের ঘটনা সব খুলে বলল বাবা মাকে। কিন্তু বাবা মা যেন হেসেই উলিয়ে দিল শিশিরের কথা। বলল, ভূত বলে কিছু নেই মা, এসব তোমার মনের ভুল। চিন্তা করো না, তুমি মন দিয়ে লেখাপড়া করো মা। নাস্তা করে সে কলেজে গিয়ে সে বিষয়টা তার বন্ধুদেরকেও বলল। তারাও হেসে উড়িয়ে দিল, আরে তোর ফালতু ইমাজিনেশন আমাদেরকে শোনাবি না, ভূত টুত বলে কিছু নাই। তারা মজা করে বলল, মনে হয় ওই ছেলেটি তোর প্রেমে পড়েছে। গত রাতের জানালার ঘটনাটা শিশিরকে নাড়িয়ে দিয়েছিল। সে বাইরে থেকে শক্ত আর সাহসী হলেও ভেতরে ভেতরে অদ্ভুত ভয় আর কৌতূহল কাজ করছিল। আমি যা দেখেছি সত্যিই নাকি কল্পনা? প্রশ্নটা বারবার মাথায় ঘুরছিল। কিন্তু উত্তর খুঁজে পাওয়ার আগেই শুরু হলো একের পর এক অদ্ভুত ঘটনা। প্রায় প্রতিদিন রাতেই কিছু না কিছু ঘটতে লাগলো। কখনো হালকা বাতাস বইতে বইতে শিশিরের বইয়ের পাতা এক এক করে উল্টে যেত। মনে হতো কেউ যেন অদৃশ্য হাত দিয়ে পড়ছে। কখনো হঠাৎ লাইট নিভে যেত, আবার নিজে নিজেই জ্বলে উঠত। এক রাতে হঠাৎ সে বিছানার নিচ থেকে বেড়ালের মতো আওয়াজ শুনল, মিয়াও মিয়াও। শিশির সাহস করে নিচে তাকালো, কিন্তু সেখানে কিছুই নেই। ঘর একদম ফাঁকা। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই যুবকের ছায়া। মাঝে মাঝে গভীর রাতে হঠাৎ রুমের কোণে দাঁড়িয়ে থাকতে দেখত। মুখ স্পষ্ট দেখা যেত না, কিন্তু তার উপস্থিতি এত বাস্তব যে শিশিরের বুক কেঁপে উঠত। মনে হতো যেন ছেলেটা তাকে দেখছে। একদিকে ভয়, কেন এসব হচ্ছে? অন্যদিকে কৌতূহল, ছেলেটি কে? কেন সে আমার রুমে আসে? শিশির জানত কিছু একটা সত্যিই ঘটছে। প্রতিদিন রাত নামার সাথে সাথে তার মনে শিহরণ জাগত, আজ আবার কি ঘটবে? একদিন রাতে হঠাৎ শিশিরের ঘুম ভেঙে গেল। হালকা চাঁদের আলো ঘরে ঢুকছে। জানালার পাশে একটা যুবক দাঁড়িয়ে আছে। শিশিরের বুক ধকভক করতে লাগলো। এবার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। লম্বা, ফর্সা, গালে খোঁচা খোঁচা কালো দাড়ি, মাথায় এলোমেলো চুল, যেন অনেকদিন চিরুনি ছোঁয়নি। কাঁপতে কাঁপতে শুধু তাকিয়ে রইল জানালার দিকে। তখন যুবক ধীরে ধীরে বলল, শিশির, ভয় পেও না, আমি আরাফ। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। শিশির কাঁপা গলায় বলল, তুমি কে? যুবক হালকা হাসল। তারপর বলল, তুমি আমাকে চিনবে না। তুমি যেদিন এই বাড়িতে এসেছো সেদিন থেকে আমি তোমাকে দেখছি। আমি এই বাড়ির পুরনো বাসিন্দা। শিশিরের চোখ বড় বড় হয়ে গেল। পুরনো বাসিন্দা মানে? আরাফ ধীরে ধীরে কাছে এসে বিছানার পাশে বসল। তার শরীর থেকে যেন হালকা ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল। সে নিচু স্তরে বলল, আমি এক সময় এই বাড়িতেই থাকতাম। আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু সব শেষ হয়ে গেছে। আমি এখন আর মানুষ নই, আমি এখন শুধুই এক আত্মা। বহু বছর আগে আমাকে খুন করা হয়েছিল। শিশিরের শরীর শিউরে উঠল। তারপর বলল, তুমি খুন হয়েছো, তাহলে কথা কিভাবে বলছো? প্রশ্নটা শেষ হতেই আরাফ অদৃশ্য হয়ে গেল। সেই রাতের পর থেকে প্রতিদিনই আরাফ আসতে লাগলো। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব করে উঠল। শিশির এখন আর ভয় পায় না, বরং প্রতিদিন রাত নামার অপেক্ষা করে।
রাত হলেই সে জানালার দিকে তাকিয়ে থাকে কখন আরাফ আসবে, কখন তার সঙ্গে গল্প করবে। কখনো দেরি হলে শিশির অভিমান করে থাকে, কিন্তু আরাফের মনে একটাই উদ্দেশ্য, তার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। একদিন আরাফ বলল, শিশির তুমি কি আমার একটা কাজ করবে? শিশির বিন্দুমাত্র দ্বিধা করল না। তোমার জন্য আমি সব করতে পারি আরাফ, বলো কি করতে হবে। তুমি আমাকে এই বাড়ির মালিকের ছোট মেয়েকে চিনিয়ে দেবে। শিশির অবাক হয়ে গেল, তুমি তাকে কেন খুঁজছো? আরাফ ধীরে ধীরে বলল, কারণ কারণ সে আমাকে খুন করেছে। আমি এখন মানুষ নই, তাই আমি চাইলেও আমার খুনিকে চিনতে পারি না। এই জন্যই 10 বছরেও আমি তাকে শেষ করতে পারিনি, কিন্তু তুমি পারবে আমাকে সাহায্য করতে। শিশির কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর সাহস সঞ্চার করে বলল, আমি তোমাকে চিনিয়ে দেব আরাফ। সেদিন প্রথমবার শিশির বুঝল সে এখন এক ভয়ঙ্কর খেলায় পা দিয়েছে। তবুও সে ভয় পেল না, কারণ সে এখন আরাফকে ভালোবাসে। এ ভালোবাসা তাকে সাহস দিয়েছে। যাই হোক, সে আরাফের আবদার পূরণ করবেই। পরের রাতে শিশির নিজেই প্রস্তুত হয়ে বসেছিল। মনে মনে সে মালিকের মেয়ের মুখের ছবি 1000 বার কল্পনা করেছে। সেদিন দুপুরে সে মালিকের বাড়িতে গিয়ে মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে এসেছে। তার পরনের পোশাকের রং, গায়ের ফর্সা শ্যামলা ভাব, চুলের স্টাইল, এমনকি তার হাঁটার ভঙ্গি আর কথা বলার ধরন। রাত গভীর হলে আরাফ এলো। শিশির ধীরে ধীরে সব বর্ণনা একে একে বলে দিল। আরাফ মন দিয়ে শুনল। তারপর হঠাৎ তার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সে এগিয়ে এসে প্রথমবারের মতো শিশিরকে আলতো করে জড়িয়ে ধরল। তার ঠান্ডা শরীর শিশিরের গায়ে ছুঁয়ে যেতেই এক শিহরণ বয়ে গেল তার বুকের ভেতর। তারপর আরাফ কপালে চুমু খেলো। শিশিরের চোখে পানি চলে এলো, কিন্তু তা ছিল আনন্দের অশ্রু। এ যেন তার স্বপ্ন পূরণ হওয়ার মুহূর্ত। সে আজ মনে মনে স্থির করল সে আরাফকেই বিয়ে করবে। শিশিরের কাছে আরাফই একমাত্র পৃথিবী। তারা দুজন অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে থাকলো, যেন সময় থমকে গেছে। তারপর হঠাৎ এক ঠান্ডা হাওয়ার ঝাপটা দিয়ে আরাফ মিলিয়ে গেল রাতের অন্ধকারে। সকাল 8টা। শিশির তখনও বিছানায় শুয়ে আছে। গত রাতের স্মৃতি তাকে বারবার শিহরিত করছে। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি। কিছুক্ষণ মোবাইল স্ক্রল করলো, তারপর ধীরে ধীরে বিছানা ছেড়ে বাথরুমে গেল। হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ। শিশির, শিশির! শিশির চমকে উঠল। মা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, বাড়িওয়ালির মেয়ে খুন হয়েছে। কিছুক্ষণের জন্য ঘর নিস্তব্ধ হয়ে গেল। তারপর শিশিরের ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। দরজা খুলে বাইরে এসে মায়ের চোখের দিকে তাকালো। মা তাকে জড়িয়ে ধরে বলল, সাবধানে থাকিস মা, এই বাড়ি সত্যিই খুব ভয়ঙ্কর। দেখলে তো, মেয়েটা খুন হলো। কি ভয়ঙ্কর রহস্য! এদিকে শিশিরের মুখে কোনো ভয় নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। ভিতরে ভিতরে শিশিরের মন আনন্দে নেচে উঠছে। তার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, সে শুধু চায় আরাফকে। ঘরে ফিরে দরজা বন্ধ করে দিল, চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। মনে মনে বলল, আরাফ, আমি তোমার জন্যেই আছি। শিশিরের মনে হলো যেন আরাফ পাশে দাঁড়িয়ে আছে, নীরবে তাকিয়ে আছে তার দিকে। তখনও বিছানায় বসে চোখ বন্ধ করে আরাফের ঠান্ডা স্পর্শ বুকের মধ্যে অনুভব করতে লাগলো। রাত গভীর, চারিদিক নিস্তব্ধ, কিন্তু আজ শিশিরের মনে এক অদ্ভুত অস্থিরতা। আজ সে রাতে সাজগুজ করে আরাফের অপেক্ষায়, যেন আরাফ এলেই তাকে জড়িয়ে ধরে বলবে, আই লাভ ইউ আরাফ। কিন্তু সময় যাচ্ছে, মিনিট কেটে ঘন্টা হয়ে গেল। রাত ফুরিয়ে ভোর হলো, তবু আরাফ এলো না। শিশিরের বুক ভারী হয়ে গেল। ধীরে ধীরে চোখ ভিজে উঠল। অভিমান আর কষ্টে সে চুপচাপ বিছানায় বসে কাঁদতে লাগলো। এরপর দিন গড়ালো, রাত গড়ালো, কিন্তু আরাফ আর ফিরল না। শিশিরের কান্না আরও বেড়ে গেল। সে এখন প্রতিদিন সন্ধে নামলে জানালার পাশে দাঁড়িয়ে থাকে, পাগলের মতো তাকিয়ে থাকে জানালার দিকে। বাবা মায়ে ভয়ে কু করে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল, এই বাড়িতে আর থাকা যাবে না। মালিকের মেয়ে খুন হয়েছে, আমাদের মেয়ে দিন দিন পাগল হয়ে যাচ্ছে। কে জানে কাল পরশু আর কি অঘটন ঘটবে। 2 দিনের মধ্যে তারা সব গুছিয়ে ফেলল। এই বাড়ি ছেড়ে সেগুন বাগিচার এক নতুন অ্যাপার্টমেন্টে উঠল। সবকিছু যেন আবার স্বাভাবিক হয়ে গেল। নতুন বাড়ি, নতুন পরিবেশ, কিন্তু শিশিরের পাগলামি শেষ হলো না। সে এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে। দিন রাত সাজগুজ করে জানালার পাশে দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে অঝরে পানি ঝরে। তার মনে হয় যে কোনো মুহূর্তে হয়তো আরাফ ফিরে আসবে, তাকে জড়িয়ে ধরে চুমু খাবে। কিন্তু রাত যায়, দিন যায়, আরাফ আর ফেরে না। শিশিরের কান্নাও থামে না। শিশিরের বাবা অনেক ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, এমনকি কবিরাজ দেখালেন, কিন্তু কেউ শিশিরের এরকম আচরণের রহস্য উদ্ঘাটন করতে পারলেন না।